জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের দলের গত ৩টা নির্বাচনের রেজাল্টটা খেয়াল করেন। ১৯৯১ সালের নির্বাচন। এই নির্বাচনে জামাত এককভাবে অংশগ্রহণ করে এবং ১২.১৩% ভোট পায়, আসন পায় ১৮টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে ০.২৭% ভোট পায়, আসন ০টি। ১৯৯৬ সালের নির্বাচনে জামাত ৮.৬১% ভোট পায়, আসন পায় ৩টি। আর ইসলামী আন্দোলন সে সময় ভোট পেয়েছিল ০.০৩%, আসন ০টি। ২০০১ জামাত পায় ৪.২৮% ভোট, আসন পায় ১৭টি। ইসলামী আন্দোলন সেই নির্বাচনে ০.০১% ভোট পায়, আসন পায় ০টি। ২০০৮-এর নির্বাচনে চরমোনাই ০.৯৪% ভোট পায়, আর জামাত জোট সেই নির্বাচনে পেয়েছিল ৪.৭% ভোট। এখন কথা হলো, এই যে চরমোনাইয়ের ১৫০ আসন দাবি, তারপর ১০০-এর নিচে নামতে না চাওয়া, এসব আসলে কোন চিন্তার আলোকে? তাদের ভোটের শতাংশ কত? এরপর তাদের কিছু বুদ্ধিজীবী দেখতেছি হার্ট ফেল করতেছে যখন তারা শুনতেছে যে জামাত তাদেরকে ৩০ থেকে ৩৫টি আসন দিতে চায়। জামাতের একক ভোট ১৯৯১ থেকে ১২% বেশি, এতে কোনো সন্দেহ নেই। তারপরও সব বাদ দিয়ে জামাতের একেবারে নিম্নটাও যদি ধরি, তাও ৪%। আর চরমোনাইয়ের জন্য ২০০৮-এর হাইয়েস্ট তা ধরলে ০.৯%। আর সবচেয়ে নিম্নটা যদি ধরা যায়, তাহলে তাদের ভোট হলো ০.১%। অর্থাৎ জামাতের সবচেয়ে নিম্নটা আর চরমোনাইয়ের সবচেয়ে উচ্চটা ধরলেও ৫%, মানে ৫/১ ভাগ। জামাত যদি ৫টা আসন নেয়, তাহলে চরমোনাই ১টা। জামাত যদি ২০০ আসন পায়, তাহলে চরমোনাইয়ের পাওয়া উচিত ৪০টা, কিছু কম বেশি হতে পারে। আর যদি জামায়াতেরও রেগুলার বা হাইয়েস্ট ১২% ভোট ধরা হয়, তবে জামায়াত ২০০ আসন নিলে চরমোনাই পায় ভোটের শতাংশের হিসাবে ২০টারও নিচে। আর যদি বর্তমানকে দেখি, তাহলে জামায়াতের ভোট প্রায় ২৫%। এটা আমাদের কথা নয়, এটা হচ্ছে স্বয়ং প্রথম আলোর জরিপ, যা জামায়াতের একক হাইয়েস্ট ভোটের দ্বিগুণ। এই প্রথম আলো পারলে জামায়াতকে শূন্য দেয় সবসময়, তার মধ্যেই এই অবস্থা। এছাড়া সারা বাংলাদেশে জামায়াতের একটা জোয়ার উঠেছে, দাড়িপাল্লার জোয়ার। অপরদিকে চরমোনাইয়ের হাইয়েস্ট ভোটের ৩ গুণ ধরে ভাগ করলে জামায়াতের ২০০ আসনের বিপরীতে চরমোনাই পায় মাত্র ২৪টা। আর কিভাবে হিসাব করলে চরমোনাইয়ের জন্য ৫০ আসন নিশ্চিত করা যায়? তারা আবার জাতীয় পার্টির নেতাদের নমিনেশন দেওয়ার জন্য পাগল। রওশন এরশাদের সাবেক পিএস গোলাম মসিকে পর্যন্ত চরমোনাই নমিনেশন দিতে যাচ্ছে। এনসিপির জন্য জামাত যে ছাড় দিচ্ছে, সেটা এনসিপিও মনে রাখবে না। রংপুর বিভাগের ৩৩টা আসনের মধ্যে ৩৩টাতেই জামায়াতের শক্ত অবস্থান আছে। কমপক্ষে ২৪টাতে জামাত জিতে আসবে, এই মনোবল জামাতের আছে। সেই ২৪টার মধ্যেও ২টা জামাত এনসিপিকে দিয়ে দিচ্ছে, আরও ২-৪টা হয়তো চরমোনাইকে দিবে। আবার শুধু কি তাই, আরও বেশ কিছু আসনে এনসিপিকে জামাত খুব ভালো ভালো আসন ছাড়ছে। ফলে তৃণমূলে বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে। তারা বলছেন, ইলেকশন হবে ধানের শীষ বনাম দাড়িপাল্লা। যত কম আসনে দাড়িপাল্লা থাকবে, ততই জামাত জোটের হারার সম্ভাবনা বাড়বে। ১৫% ভোট থাকার পরও বিএনপি কখনোই তাদের জোট সঙ্গীকে জামাতকে ৩০টার বেশি আসন ছাড়ত না। এনসিপির ভোট সেখানে ২ থেকে ৩%, আর চরমোনাইয়ের ভোট ৩ থেকে ৪%। তাহলে এদেরকে এত আসন ছাড়ার দরকারটা কি? এই বিষয়টা নিয়ে জামাতের শহীদ নেতা আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরু লিখেছেন, বলা হয়েছিল, জোট সঙ্গীদের মধ্যে একটা কথা ছিল যে দল বা নেতা মুখ্য হবেন না, যিনি যে আসনে জয়ী হতে পারবেন তাকেই সেই আসনে নমিনেশন দেওয়া হবে। কিন্তু এই থিওরিটা সঠিকভাবে অ্যাপ্লাই করা হচ্ছে বলে মনে হয় না। আসলেই তাই, জামায়াতের নির্বাচনী সমঝোতা আসলেই অ্যালার্মিং লাগছে। জনপ্রিয় প্রার্থীদের আসনগুলো এমন দলের জন্য স্যাক্রিফাইস করা হচ্ছে যাদের গতিপথ সুবিধাজনক না। আর তার উপর সবচেয়ে স্পর্শকাতর এবং ঝুঁকির বিষয় হলো, এটা কোনো নির্বাচনী জোট না, কিন্তু এটা একটা সমঝোতা। নির্বাচনে জিতে যাওয়ার পর জয়ী দলগুলো এনসিপি, এবি পার্টি কিংবা চরমোনাই, তারা যদি চায় যে তারা জামায়াতকে সাপোর্ট না দিয়ে বিএনপির সাথে গিয়ে মন্ত্রিত্ব অফার নিয়ে তারা বিএনপিকে সরকারে বসাবে, সেটাও কিন্তু সম্ভব। কত বড় ঝুঁকি! এনসিপি আর চরমোনাইকে এই সমঝোতায় বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। চরমোনাই এখনও কৌশলে জামাতকে মুনাফিক বলতে যাচ্ছে। তারা ৩০০ আসনে প্রার্থী দিবে, পরে তা সমঝোতায় প্রত্যাহার করবে। তাদের তৃণমূলে অনেকেই এখনও আগের খাসলত চালিয়ে যাচ্ছে। এনসিপি ৫ জন ছাড়া বাকি সব অযোগ্য, তাদের অতীত কালো। রাজনীতিতে লিবারেল হওয়া উচিত, অবশ্যই লিবারেল হওয়া উচিত, সবার জন্য উদার উন্মুক্ত হওয়া ভালো, তবে অতিরিক্ত উদারতার সংজ্ঞা রাজনীতিতে নেই।
রাজনীতি বনাম চ্যারিটি, প্রতীক বা সিম্বল গেম এবং হাত পাখার ফ্যান্টাসি, এই তিনটি পয়েন্টকে কেন্দ্র করে চলুন একটা নির্মোহ আলোচনা করা যাক। রাজনীতিতে আত্মবিশ্বাস ভালো, কিন্তু ওভার কনফিডেন্স বা ফ্যান্টাসি হাস্যকর। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বা হাত পাখা 300 আসনেই মনোনয়ন জমা দিয়েছে। যেখানে বড় বড় দলগুলো জোট করেও 50টা আসনের গ্যারান্টি পায় না, সেখানে হাত পাখা একা, যারা কিনা এর আগে কখনোই কোনো নির্বাচনে জেতেনি, একটা আসনও পায়নি, তারা নাকি এবার 125 আসন পাওয়ার স্বপ্ন দেখছে। তবে ভয়ের বিষয় হলো ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা যেমন শেখ ফজলুল করিম মারুফ, মুফতি শামসুজ্জোহা বা শরীফুল ইসলাম রিয়াদ, তারা ওপেনলি এই জোটের বিরুদ্ধে কথা বলছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আলাদা নির্বাচনের ঘোষণা দিচ্ছেন। প্রশ্ন হলো, লিয়াজো কমিটির সিদ্ধান্ত হওয়ার পরও কেন্দ্রীয় নেতাদের ওই ওপেন বিদ্রোহ কি কোনো ষড়যন্ত্র, নাকি তারা জামায়াতকে ব্ল্যাকমেইল করে আরও কিছু আদায় করতে চায়? জামায়াতের ছোট পর্যায়ের কোনো নেতাও যেখানে টু শব্দ করছে না, সেখানে চরমোনাইয়ের অনেকের এই একতরফা সমালোচনা জোটের ভবিষ্যৎকে অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছে। সারা বছর দান খয়রাত করতে করতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্ভবত ধারণা দাঁড়িয়েছে যে ভোটের আসন ছেড়ে দেওয়াও বোধহয় একটা ওয়েলফেয়ার বা জনকল্যাণমূলক কাজ, দানের কাজ। বিএনপির দিকে তাকান, তারা সারা বছর গ্রাউন্ড ওয়ার্ক করছে, বারবার প্রার্থী চেঞ্জ করছে। ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ বা শাহাদাত সেলিমের মতো পোর খাওয়া নেতাদেরও বিএনপি বিশ্বাস করতে পারছে না। বিএনপি স্পষ্ট বলেছে, ধানের শীষ ছাড়া তোমাদের উপর কোনো ভরসা নেই। গণ অধিকার পরিষদের রাশেদ তো নিজের দলের ট্রাক প্রতীক ফেলে ধানের শীষ নিলেন শুধু পাশ করার জন্য। আর জামাত, তারা হুটহাট করে এক রাতের সিদ্ধান্তে দলের পটেনশিয়াল বা নিশ্চিত জয়ের আসনগুলো এমন সব ছাপড়ি বা রাজনৈতিকভাবে দুর্বল প্রার্থীদের হাতে ছেড়ে দিচ্ছে যাদের মাঠের কোনো ভিত্তি নেই। তারা নারায়ণগঞ্জে শিবিরের সাবেক সভাপতি, 2 বারের সভাপতি আব্দুল জব্বারকে কোরবানি দিয়েছে। তারা ঢাকা 11-তে আতিকুর রহমানের মতো সাবেক শিবির সভাপতিকেও কোরবানি দিয়েছে। মাঠের বাস্তবতা বিন্দুমাত্র উপলব্ধি না করে এসব সিদ্ধান্তকে হটকারি ছাড়া আর কিছু বলা যায় না। জামাতের এই যে সলিড ভোট ব্যাংক, জামাত এখন যে ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে আছে, তাদের যে কোটি কোটি সমর্থন, এটা তৈরি হয়েছে কিসের উপর জানেন? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, দেলোয়ার হোসেন সাইদির মতো শহীদ নেতাদের রক্তের উপর দিয়ে। আর সেই শহীদ নেতাদেরকে গালি দেওয়া এনসিপির নেতারা আজকে 30 থেকে 50টি আসন চাচ্ছে এবং জামাত তাদেরকে দিয়েও দিচ্ছে। 2014 সালের উপজেলা নির্বাচনে জামাত যে অসম্ভব ফলাফল করেছিল, সেটা ছিল এই ত্যাগের ফসল। দীর্ঘ সময় স্থানীয় দায়িত্বশীলরা মাঠ কামড়ে পড়ে থেকে মাটি উর্বর করেছেন। এখন সেই মাঠের সংগঠনের সাথে কোনো আলাপ না করে, কর্মীদের সেন্টিমেন্ট না বুঝে হুট করে কেন্দ্র থেকে সিট গিফট করে দেওয়া হলো। আরে ভাই, ভোটের মাঠ কি আপনার কর্মী বৈঠক যে যেই গেস্ট আসুক কর্মীরা বসে বসে তার ওয়াজ শুনবে? জামাতের ফিক্সড ভোট ব্যাংক বা কর্মীরা এনসিপির অপরিচিত বা বিতর্কিত প্রার্থীর জন্য কখনোই ভোট চাইতে নামবে না। ভোটের আগেই নিজেদের কর্মীদের মনোবল এভাবে ভেঙে দেওয়া, এটা কোনো সেন্সিবল আচরণ হতে পারে না। বাস্তবতা হলো, ভোট হবে দাড়িপাল্লা বনাম ধানের শীষ। এই 2 প্রতীকের বাইরে অন্য প্রতীক মানুষ ভোট দেবে না। হিসাব ক্লিয়ার, এনসিপি যদি শাপলাকলি নিয়ে জামাতের সমর্থনেও দাঁড়ায়, তারা 30টির মধ্যে সর্বোচ্চ 5 থেকে 7টি আসন পাবে। অথচ ওই আসনগুলোতে যদি জামাত দাড়িপাল্লা নিয়ে একটা কলা গাছকেও দাঁড় করাতো, তবুও অন্তত 10 থেকে 15টি আসন অনায়াসেই জিতবে। বিশ্বাস করেন, গ্রামে জামাতের কর্মীদের বাইরে যে সাধারণ ভোটার বা সুইং ভোটার আছে, তাদের মধ্যে 99% মানুষ এনসিপিকে দেখতেই পারে না, এদেরকে চাঁদাবাজের দল বলে। কিন্তু এদের মধ্যে 60% মানুষ দাড়িপাল্লায় ভোট দেওয়ার সম্ভাবনা ছিল। এখন শাপলাকলি দেখে তো তারা ভোট দেবেই না, বরং তাদেরকে বয়কট করে ধানের শীষে ঝুঁকবে। জামাত এখানে বিশাল একটা ভোট ব্যাংক হারালো। যে দল শরিকদের যত কম আসন ছাড়বে, সে ভোটের দৌড়ে তত আগাবে। বিএনপি এটা বুঝেছে, কিন্তু জামাত বুঝল না। জামাত এতগুলো আসন এদিক সেদিক ছড়িয়ে দিয়ে মূলত নিজের সুইসাইড নোটে নিজের স্বাক্ষর করলো, যেখানে লেখা থাকবে, আমার মৃত্যুর জন্য আমার অতি উদারতা দায়ী রইল। সবাই চেয়েছিল এই জোটটা হোক, কিন্তু আসন সংখ্যা এবং প্রতীক নিয়ে ভাবা উচিত ছিল। শরিকদের অতিরিক্ত আসন ছাড়াই একটা বিশাল সম্ভাবনার অপমৃত্যু হতে যাচ্ছে। এই যাত্রায় বলাই যায় আগামীর ক্ষমতায় বিএনপি চলে আসবে জামাতের ভুলের কারণে, যদি না জামাত তাদের এই ভুল সংশোধন না করে। এখনো সময় আছে, আগামী জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। জামাত এতটাই বিশ্বস্ত দল যে তারা জোট রক্ষা করতে গিয়ে নিজেদের নেতাদের ফাঁসির দড়িতে এগিয়ে দিয়েছে। মানে বিএনপির সাথে জোট রক্ষা করতে গিয়ে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম এবং দেলোয়ার হোসেন সাইদিদের জামাত এতটাই বিশ্বস্ত দল যে 91-এর ইলেকশনে কোনো দর কষাকষি ছাড়াই
তারা একটি দলকে মানে বিএনপিকে সমর্থন দিয়ে সংসদে বসিয়ে দিল। অবশ্য বিনিময় একটা ছিল, তা হলো তাদের দল প্রধান মানে অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। সে সময় বিএনপি কেড়ে নিয়েছিল এবং তাকে জেলেও ঢুকিয়েছিল। এই হলো জামাতের বিশ্বস্ততার ফলাফল। জামাত এতটাই বিশ্বস্ত যে জোটের আন্দোলনের সময় বড় দলটি অর্থাৎ বিএনপি কখনো কখনো মাঠে না নামলেও জামাত তাদের কর্মীদের ঠেকিয়ে নামিয়েছিল গুলির মুখে, ফলে অনেক কর্মী শহীদ হয়েছে। জামাত এতটাই বিশ্বস্ত যে বিনা নোটিশে এক রাতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে তাদের আমিরকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ে মতিউর রহমান নিজামীকে। কিন্তু জামাত সেটা নিয়ে পাবলিকলি কোনো রিয়াকশন দেখায়নি। জামাত এতটাই বিশ্বস্ত দল যে একমাত্র তারাই জুলাই নীতির প্রতি অনড় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের পালস বুঝে তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করছে। জামাত এতটাই বিশ্বস্ত যে একমাত্র তারাই জুলাই শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিনয়ীভাবে, সব ধরনের সাপোর্ট দিয়ে, কিন্তু সেটা নিয়ে কখনো গলাবাজি করছে না। এরপরও জামাতকে নিয়ে আলাপ দেওয়া হচ্ছে তারা নাকি অবিশ্বস্ত একটি দল, মুনাফেক। সেটা বিএনপি বলে, চরমোনাই বলে, এনসিপি তো বলে। লেখক তারেক আহমেদের কথাটা দিয়ে শেষ করি। তিনি লিখেছেন, জামাত এনসিপি জোট হওয়ায় খুশি হয়েছিলাম, কিন্তু এখন আবার ভয় করতেছে। এমনও হতে পারে এটা জামাতের ঐতিহাসিক ভুল। গত এক বছরে বাকছাসের যে রূপ দেখেছি, এরা সুযোগ পেলে জামাতের নেতাদের বাসির মঞ্চে ঝুলিয়ে আসতেও দুইবার ভাববে না, লিটারেলি না। তখন হয়তো এই সাময়িক খুশির জন্য গিল্টি ফিল হবে। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। জামাত বারবার প্রতারিত হচ্ছে, প্রতারিত হয়তো হয়েই যাবে। এখনো 20 দিন বাকি আছে। জামাত কি এসব নিয়ে নতুন করে ভাববে, নাকি তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকবে? এটা তাদের দলীয় ব্যাপার। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।